আপনাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লিগ্যাল অ্যাডভাইস। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন, আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমরা প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন এই প্রোগ্রাম নিয়ে হাজির হই আপনাদের সামনে। আমাদের জীবন চলে, আর জীবনকে সুন্দর এবং একটি সুন্দর নিয়ম নীতির মধ্যে পরিচালনা করার জন্য নানা আইন, নানা নিয়ম কানুন। আর সে আইন যখন আমরা না জানি, আর সে আইন যখন আমরা না বুঝি, কিংবা সে আইন থেকে যদি আমাদের একটু বিচ্যুতি হয়, তাহলে আমাদের জীবন আরও বেশি কঠিন এবং আরও বেশি যন্ত্রণাদায়ক হয়। সেই ক্ষেত্রে আমাদের আইন জানতে হয়, আর আইন মেনেই আমাদেরকে চলতে হয়। আপনাদের আইনি নানা পরামর্শ নিয়েই আমাদের নিয়মিত আয়োজন। আমি সালেহ আহমেদ আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্যে। আর আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত ইমিগ্রেশন লয়ার, সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, এবং আমরা একটা জিনিস জানি যে বিশেষ করে আপনি যেহেতু ইমিগ্রেশন লয়ার, ইউকের ইমিগ্রেশন ল কিন্তু বরাবরই এমন একটা বিষয়, মানে নদীর স্রোতের মতো মনে হচ্ছে, যেটা একটু বসে থাকছে না। 10 বছর আগে যে নিয়ম ছিল আজ সে নিয়ম নেই, কিংবা 2 বছর আগে যে নিয়ম ছিল সে নিয়ম এখন আর নেই। অর্থাৎ প্রতিনিয়ত এটি পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন যে হচ্ছে, আমরা 2010-এর 6 এপ্রিলে একটা বড় ধরনের একটা পরিবর্তন দেখেছি। বিভিন্ন বিষয়ে পরিবর্তন দেখেছি। নতুন ফর্ম এসেছে, নতুন ফিজ এসেছে, নতুন স্কোর বেস সিস্টেম এসেছে, পয়েন্ট বেস সিস্টেম এসেছে। তো অতি সম্প্রতিকালে আমরা জানতে পারলাম যে পয়েন্ট বেস সিস্টেমে যে টায়ার 1 যেটা শুরু হয়েছিল, সেই টায়ার 1-এও আরও কিছু নতুন জিনিস সংযোজন করা হয়েছে, কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলি কী ধরনের পরিবর্তন আসছে বলে আপনি মনে করেন, বা আপনি এ বিষয়ে আপনাদের কি ডিরেকশন আছে? ধন্যবাদ। রিসেন্টলি টিয়ার 1-এর উপরে মূলত পরিবর্তনটা এসেছে, এবং এখানে একটা ক্যাপ সিস্টেমের ওরা চিন্তা ভাবনা করেছে, এবং আমরা যেটাকে লিমিট যে কি পরিমাণ ওরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, কিংবা কি পরিমাণ লোক ওরা ইমিগ্রেন্ট হিসাবে টিয়ার আন্ডারে ওরা অ্যাপ্রুভ করবে, সেভাবে ওরা একটা চিন্তা ভাবনা করে ফেলেছে। তবে এখন এই 19 এপ্রিল থেকে এটা টেম্পোরারি কার্যকরী হবে। তো 19 এপ্রিল থেকে আগামী বছরে এপ্রিল 2011-এ এটা টেম্পোরারি থাকবে। 2011 এপ্রিল থেকে এটা পার্মানেন্টলি ওরা ক্যাপিং সিস্টেম শুরু করে দেবে। অর্থাৎ পার্মানেন্ট আর টেম্পোরারি। তো টেম্পোরারিতে এখনো ওরা বলছে না যে ওরা কি পরিমাণ অ্যাপ্লিকেশন নেবে, তবে ওরা আগে থেকে রিডিউস করছে। আচ্ছা, ওরা ফিগারটা এখনো দেয় নাই। আচ্ছা, আর 2011-এ ওরা ফিগারটা দিয়ে দেবে যে সারা বছর ওরা কতটা টোটাল অ্যাপ্লিকেশন ওরা অ্যাপ্রুভ করবে। আচ্ছা, এই টোটাল অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্সের যে বিষয়টা, এটা কি রিজনাল হবে নাকি টোটাল নাম্বার অফ ইমিগ্রেন্ট, সেই দৃষ্টিকোণ থেকে হবে? না, এটা জাস্ট টিয়ার 1-এর আন্ডারে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, সেইগুলো এটা ওরা টোটালি ওরা মানে লিমিটেশনের ভিতর নিয়ে আসবে। তবে কয়েকটা এক্সেপশন রয়ে গেছে, যেরকম পোস্ট স্টাডি কিন্তু এই লিমিটেশনের ভিতর পড়বে না। আমরা যেটাকে পিএসডব্লিউ যেটা, আরেকটা হচ্ছে ইনভেস্টর হিসাবে যদি কেউ আসতে চায়, ওইটার ভিতরে কোনো লিমিটেশন থাকবে না। আরেকটা হচ্ছে ইন্টারপ্রেনিয়র বলে আরেকটা আছে, যেটা আগে যেটা বিজনেস ভিসা ছিল, এই 3টে ভিসার ক্ষেত্রে ওরা কোনো পার্মানেন্ট ও টেম্পোরারি কোনো লিমিটেশন ইম্পোজ করেনি, এবং পার্মানেন্টলি ওরা করবে না ওরা বলছে। আর আরেকটা জিনিস করে না, সেটা হচ্ছে এক্সটেনশন অ্যাপ্লিকেশন। কেউ যদি টিয়ার 1-এ থেকে থাকে এই মুহূর্তে, এবং সে যদি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যে এই আইনটা তাদের উপর প্রযোজ্য হবে না। আরেকটা জিনিস যে পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে। আগে ছিল 95 পয়েন্ট, কেউ যদি স্কোর করতে পারতো তাহলে তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যেত। এখন ওরা বলছে 95-এর পরিবর্তে এটা চলে আসছে 100। এই পয়েন্টগুলি, আমরা তো অনেক সময় সবাই পয়েন্টের কথা বলি, অনেক আমরা সাধারণ ইমিগ্রেন্টরা কিন্তু আসলে পয়েন্ট কিসের বেইজে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো এক্সটেনশন বা কোনো ভিসার জন্য যাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা জানছি না। অর্থাৎ সেই পরিমাণ ক্লিয়ার কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। তো আমাদের একটু বলবেন কি আসলে পয়েন্টগুলি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? এখন কেউ যদি পিএসডব্লিউতে থাকে, এবং সেক্ষেত্রে যদি সে আপনার হাইলি স্কিল সুইচ ওভার করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যে দেখা যাচ্ছে তার এজের উপর একটা পয়েন্ট আছে, তার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কেউ যদি পিএইচডি থাকে এক ধরনের পয়েন্ট, কারো যদি মাস্টার থাকে এক ধরনের পয়েন্ট, কারো যদি ডিগ্রি থাকে এক ধরনের পয়েন্ট।
আবার প্রিভিয়াস আর্নিং লাস্ট 12 মান্থস দেখাতে হবে যে তার প্রিভিয়াস আর্নিংটা কত। সেক্ষেত্রে যে ওই আর্নিং এর উপরে একটা পয়েন্ট নির্ভর করবে এবং এজ এর উপরে একটা পয়েন্ট আছে, যেরকম 29 এর যদি নিচে হয় এজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 পয়েন্ট পাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আবার কারো যদি দেখা যাচ্ছে যে বয়স অনেক বেশি হয়, 40 উপরে যায়, তখন আবার পয়েন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এজের উপর কিন্তু একটা বিরাট একটা ইম্প্যাক্ট করছে, বিশাল বড় একটা পয়েন্টের। যদি বেশি এজ হয় তার কিন্তু ইনকাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, আবার যদি কারো এজ কম হয় সেক্ষেত্রে ইনকাম তার কম হলে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আবার ইনকামের দিকে যে পয়েন্টটা আর্ন করার কথা ছিল, অ্যাকোয়ার করার কথা ছিল, সেই পয়েন্টটা তিনি আবার অ্যাকোয়ার করতে পারছেন না। হ্যাঁ, এবং আমরা একটা জিনিস শুনেছি এখন যে এখন ল্যাঙ্গুয়েজের উপর খুব বেশি রকম করছে, এমফাসাইজ করছে বর্ডার এজেন্সি বিশেষ করে। তো এই টায়ার 1 এর যে ল্যাঙ্গুয়েজের বিষয়টাতে কত পয়েন্ট? এখানে তো ল্যাঙ্গুয়েজ তো ম্যান্ডেটরি আছেই, ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি। এখানে কি পয়েন্টের আর কোনো হেরফের হয়েছে আগে যেমনটা ছিল? না, ওখানে 10ই আছে। এবং আগের যে রিকোয়ারমেন্টস গুলো যদি এখানে যদি টট ইন ইংলিশ হয়ে থাকে, কিংবা কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো ইংলিশে শিক্ষা দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত্রে যে অটোমেটিক্যালি 10 পাবে। আর যদি কারো কোয়ালিফিকেশন যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে তার কিন্তু আবার আইএলটিএস করা লাগছে। তো আমাদের দেশে যদি আমরা যেটাকে আপনি বলেন যে ইংলিশ টট যদি হয়, তো ইংলিশ টটের আন্ডারে যেমন আমাদের দেশে ইউনিভার্সিটি লেভেলে এখন তো যারা গ্রাজুয়েশন করছেন, 4 ইয়ার্সের গ্রাজুয়েশন করছেন, তারপর আপনার 1 ইয়ার বা কোর্স অনুযায়ী ক্রেডিট অনুযায়ী আরেকটু বেশি হয় ডিউরেশন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এখন সবগুলি, বিশেষ করে অ্যারাউন্ড 70 প্রাইভেট ইউনিভার্সিটি দে আর টিচিং ইন ইংলিশ মিডিয়াম। সো সেক্ষেত্রে কি এটা কি ওরা অ্যাপ্রুভ করে যে টট ইন ইংলিশ? না, এটা হচ্ছে ওরা একটা লিস্টেড করে দিয়েছে। আচ্ছা, ওদের হোম অফিস ওয়েবসাইটে আপনার হাইলি স্কিলের ওর ভিতরে একটা দিয়ে দিয়েছে, যেরকমের সেন্ট লুইসা ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেরকমের তখন ওখান থেকে যদি কেউ অ্যাপ্লিকেশন করে তাহলে ওইটা টট ইন ইংলিশ হিসাবে। আচ্ছা, তার মানে আমরা ধরে নিব যে নেটিভ ল্যাঙ্গুয়েজ যাদের, মানে নট অনলি কি বলে টট ইন ইংলিশ, কারণ ইংরেজি পড়ে এমন ভাষার দেশ, মানে এমন দেশ তো অভাব নেই যেখানে ইংরেজি এডুকেশন মিডিয়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যান্ড একাডেমিক ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হচ্ছে। বাট নেটিভ ল্যাঙ্গুয়েজ না হলে তারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না, সেটাই হচ্ছে বিষয়। আর যে আমরা জানি যে আগে আপনি যেটা কোনো পিজিডি করতে অ্যাকসেপ্ট করতো হাই স্কিল মাইগ্রেন্টের জন্য, এবং এই বিষয়গুলিতে কিছু পরিবর্তন এসেছে। আমার মনে হয় যে এই পরিবর্তনের কথাগুলো আপনার কাছ থেকে আরো জানবো। পাশাপাশি আমরা আমাদের কলারের সাথে কথা বলবো। দেখি আমাদের সাথে টেলিফোনে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোথা থেকে ফোন করেছেন? ভাই, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। জি, আপনার প্রশ্নটা বলুন দয়া করে। আচ্ছা, আমি এই দেশে আসছি 1.5 বছর হলো স্পাউস ভিসায়। জি, স্পাউস ভিসা 1.5 বছর। জি, এখন আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাই না, ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য 5 মাস লেটার বাকি আছে। জি, তো আমি কি এখন ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আমার ওয়াইফ কি করতে পারবে? ওই যে আপনার ওয়াইফ তো ব্রিটিশ, তাই তো? জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন ভাই? জি না, আমার কোনো, মানে এইটা করলে ইন্ডিপেন্ডেন্ট লিভে কি কোনো এফেক্ট হবে যদি? জি, আপনি লাইনে থাকুন, আমাদের সলিসিটর সাহেব বলছেন। জি, এক্ষেত্রে যে আপনার যে 2 বছরের যে প্রবেশনারি আপনার লিভ টু রিমেইন দিয়েছে, ও কিন্তু সাবজেক্ট টু উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। সেক্ষেত্রে যে আপনি কোনো ক্রমে আপনি পাবলিক ফান্ড নিতে পারবেন না। এই চিলড্রেন ট্যাক্স ক্রেডিট কিন্তু পাবলিক ফান্ডের ভিতরে পড়ে, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটও পাবলিক ফান্ডের ভিতরে পড়ে। কিন্তু আপনার ওয়াইফ যদি ব্রিটিশ সিটিজেন, শি ইজ ইন্টাইটেল টু গেট দিস। কিন্তু যখন আপনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন, যখন আইএলআর অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু আপনাকে আবার স্যাটিসফাই করতে হবে যে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড আপনারা মেনটেন করতে পারেন। তা সেক্ষেত্রে যদি আপনার জব থেকে থাকে এবং সেক্ষেত্রে যে সেই ইনকামে যদি আপনি চলতে পারেন, অ্যাকোমোডেশন এবং আপনার ফুড অ্যান্ড ক্লথিং এর যদি কাভার করে ইনকাম, তাহলে সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফ অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন যদি ওই পাবলিক ফান্ড নেয়, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ইম্প্যাক্ট করবে না। কিন্তু আপনি যদি টোটালি কাজ না করেন এবং আপনার ওয়াইফও যদি ওইগুলো নিতে থাকেন,